স্বাগত। প্রথম পর্বটি দেখে নেওয়ার পর এই পর্বটি দেখলে বুঝতে সুবিধা হবে। আমি আগের লাইভটিতে আলোচনা করলাম যে আদিকাল থেকে শিক্ষা ব্যবস্থা, যেটা এখন মানুষ প্রিমিটিভ কমিউনিজম স্টেটে ছিল, তখন থেকে শুরু করে শিক্ষার কী কী বিবর্তন ঘটেছে। তো আমরা এবার প্রবেশ করব রাষ্ট্রে, অর্থাৎ রাষ্ট্র যখন এলো, অর্থাৎ আমরা স্টেট বলতে যা বোঝে, তখন কিন্তু শিক্ষা ব্যবস্থার চরিত্রটা বদলাতে শুরু করলো এবং আমূলভাবে পরিবর্তিত হলো। তো রাষ্ট্র বলতে আমরা মোটামুটি লেট মিডিয়েভাল যে পিরিয়ড, অর্থাৎ মধ্যযুগের শেষ পর্বে রাষ্ট্রের আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা মডার্ন স্টেট বলে, স্টেটের পূর্বসূরি বলে আমরা দেখছি আর কি। এ বিষয়ে প্রখ্যাত সমাজতাত্ত্বিক এবং পণ্ডিত স্পেলম্যানের একটি স্পেলম্যানের একটি বিখ্যাত বই আছে, দ্য ইমার্জেন্স অফ মডার্ন স্টেট, পড়ে দেখতে পারেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশেই বলুন বা ইউরোপেই বলুন, আমাদের দেশে যেমন পুরোহিততন্ত্র এবং ওদেশে যেমন চার্চ বা খ্রিস্টানডম, পেপাসি, তাদেরকে সামনে রেখেই, মানে তাদের কর্তৃত্বকে মাথা নত করে মেনে নিয়েই রাষ্ট্রের আবির্ভাব ঘটে, বা অন্তত দেশীয় রাজ্যগুলো আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছিলাম যেটা হয় আর কি। অন্তত যে ষোড়শ মহাজনপদের কথাই যদি আমরা বলি, সেখানেও দেখবেন যে এই পুরোহিততন্ত্রের একটা ক্ষমতা ছিল, এবং রাজাও আমাদের দেশের পুরাণেও আমরা দেখতে পাই, যে মিথগুলোতেও দেখতে পাই, মাইথোলজিতেও দেখতে পাই, বাস্তব ইতিহাসেও দেখতে পাই যে রাজারা পুরোহিতের সামনে, পুরোহিত সম্প্রদায়ের সামনে মাথা নত করতেন এবং তাদের আদেশ শুনতে বাধ্য করতেন, যেটা ফিউডালিস্টিক সোসাইটিতে, সামন্ততান্ত্রিক সমাজে একটা বৈশিষ্ট্য ছিল, অপরিহার্য বৈশিষ্ট্য ছিল। তো সেটা যে সবসময় খারাপ হতো, নেতিবাচক হতো তেমন নয়, কারণ উপযুক্ত প্রাজ্ঞ মানুষের, মুনি ঋষি বা পুরোহিতের পরামর্শে যদি রাজা রাজ্য শাসন করে থাকেন বা করতেন, তা সেটা তো প্রজাহিতেই কাজে লাগতো, এবং এমন অনেক উদাহরণ আমাদের দেশে আছে। তেমনি ইউরোপেও আমরা দেখতে পাচ্ছি চার্চের একটা ক্ষমতা। আমরা জানি যে এই চার্চের ক্ষমতার অপব্যবহারই গ্যালিলিওকে শাস্তি দিয়েছিল এবং গ্যালিলিওকে শাস্তির মুখে পড়তে হয়েছিল, অর্থাৎ সেটাও একটা শিক্ষা ব্যবস্থা। তাহলে কি দাঁড়ালো? আমরা দেখতে পেলাম এই যে পুরোহিততন্ত্রকে সামনে নতি স্বীকার করে বা স্বীকার করে নিয়ে, এবং ওদিকে পাপাসি বা খ্রিশ্চানিটিকে স্বীকার করে নিয়ে যে রাষ্ট্র ব্যবস্থার পতন হলো, পরবর্তীকালে অবশ্যই এই খ্রিশ্চানিটির যে রাষ্ট্র ব্যবস্থাকে ইসলাম এসে আবার তাকে শাখাচ্যুত বলুন বা সিংহাসনচ্যুত করবে, অর্থাৎ আরও একটি আব্রাহামিক ধর্ম। কিন্তু মূল বিষয়টা হলো এই ধর্মকে ভিত্তি করে আমরা মূলতভাবে আমরা দেখতে পাই যে পৃথিবীতে রাষ্ট্রের পতন হয়েছে, এবং রাজারা, শাসকরা সেই ধার্মিক ব্যক্তিদের সামনেই মাথা নত করেছেন, এবং সেইভাবেই কিন্তু শিক্ষা ব্যবস্থাও প্রভাবিত হয়েছে। এটা বাস্তব ঘটনা, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা প্রভাবিত হয়েছে যুগ যুগ ধরে। এবং সেক্ষেত্রে আমরাও দেখেছি যে আমাদের দেশে কি হয়ে গেল, বেদ পাঠে অধিকার থাকবে কি থাকবে না, সেটা শুরু হয়ে গেল, অর্থাৎ পুরোহিততন্ত্র তাদের কর্তৃত্ব প্রয়োগ করতে শুরু করে দিল রাষ্ট্রের আবির্ভাবের পর থেকেই, কিন্তু যেটা আদি বৈদিক সমাজে ছিল না, তখন এরকম কোনো বিভাজন ছিল বলে আমার জানা নেই। তাহলে এইভাবে ইউরোপেও আমরা দেখতে পেলাম যে নন খ্রিস্টানদের ওপর অত্যাচার শুরু করা, তাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, এবং শিক্ষা ব্যবস্থায় চার্চের আধিপত্য এবং চার্চের প্রতি অপরিসীম আনুগত্যকে প্রতিষ্ঠা করা, তখন ছিল শিক্ষা ব্যবস্থার প্রাণ ভোমরা বা উদ্দেশ্য এটি। এবং এই কারণে আপনারা জানেন যে পিবি শেলি, বেশি দিনের কথা নয়, পিবি শেলি নেসেসিটি অফ এথিজম বলে একটি বই লিখেছিলেন, প্যাম্পলেট জাতীয়, বেশি বড় নয়। সেখানে তিনি তার অর্থটা কি,
নাস্তিকতার প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ এথিজম, যা চার্চের কুনজরে পড়ে আর কি। তার ফলে কি হয়, প্রখ্যাত কবি পিবি শেলিকে, যাকে বলা হয় রেভলিউশনারি অফ ইংলিশ পোয়েট্রি, রেভলিউশনারি রোম্যান্টিক অফ ইংলিশ পোয়েট্রি, ইকোনোক্লাস্টিক রোম্যান্টিক অফ ইংলিশ লিটারেচার, তো তাকে তার বিশ্ববিদ্যালয় থেকে, তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়। এতটাই তখনও চার্চের ক্ষমতা ছিল। আমি কিন্তু এটা বেশি দিনের কথা বলছি না, 1820, 1817, 18 এরকম সময় এর কথা বলছি। তাহলে বুঝতে পারছেন তো, সেই সময়েও কিন্তু চার্চের একটা অপরিসীম ক্ষমতা ছিল সমাজ ব্যবস্থার উপরে, রাষ্ট্রের ওপরে, ইউরোপে। আর আমার দেশে তো মনুস্মৃতি, মনুসংহিতাকে অবলম্বন করেই শুরু হয়ে গিয়েছিল পুরোহিততন্ত্রের অত্যাচার, সেটা আপনারা জানেন। অর্থাৎ রাষ্ট্র, পুরোহিততন্ত্র, বা ওদিকে ইউরোপে আমরা দেখতে পাচ্ছি প্যাপাসি বা রোমান ক্যাথলিক চার্চের আধিপত্য চলেছে পাশাপাশি। কিন্তু তারপরে কি হলো, এই ধর্মীয়, মানে যদিও নামে ধর্ম, কিন্তু এটার পিছনেও কিন্তু চোরা অর্থনৈতিক স্বার্থ ছিল। অর্থাৎ টপ গ্রেডেড পুরোহিত সম্প্রদায় যারা আমাদের দেশে ছিলেন, সবাই নিশ্চয়ই নয়, ইউরোপেও যারা টপ গ্রেডেড প্যাপাসির মধ্যে ছিলেন, কার্ডিনাল থেকে শুরু করে, পোপ থেকে শুরু করে, এরা কিন্তু অপরিসীম সম্পত্তির অধিকারী হয়েছিলেন, এবং তাদের এই অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবার জন্যই তারা কিন্তু ধর্মকে ব্যবহার করেছিলেন আগে। হ্যাঁ, অর্থনৈতিক স্বার্থ কিন্তু মূল বিষয়টা ভুললে চলবে না। এরা কিন্তু চরম বিলাসবহুল জীবন যাপন করতেন। বাইরে একটা তাদের মুখ ছিল, ভেতরে আরেকটা মুখ ছিল। বর্তমান গবেষণা সেটাই বলছে। আমাদের দেশও কিন্তু ব্যতিক্রম নয়। তো অর্থাৎ অর্থনীতির স্বার্থটা কিন্তু সাবটেরেনিয়ান ছিল। অর্থাৎ এই ধর্মের আড়ালে, ধর্মটা সাধারণ মানুষকে ধর্ম পালন করার জন্য তারা ধার্মিক হবে সাধারণ মানুষ, আর এরা যারা টপ রয়েছে, শাসকের কাছাকাছি রয়েছে, এবং শাসক সহ তারা মানুষকে এই ধর্মের মহাবরণের মধ্যে, তথাকথিত কোট আনকোট ধর্ম, এটা কিন্তু ধর্ম নয়, আমি আগেই বলেছি, ব্যবসায়িক স্বার্থে কাজে লাগানো ধর্ম ব্যবসা, তারা বিলাসবহুল জীবন যাপন করবেন, তারা ছড়ি ঘোরাবেন, এই উদ্দেশ্যেই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আসা হলো এবং চলতে লাগলো। তারপর একই রকম তো হবে, চলতে পারে না, সমাজ বদলায়, সময় বদলায়, মহাকাল ঠিক করে দেয় সব কিছু আস্তে আস্তে। রথচাইল্ডের আবির্ভাব হলো। হ্যাঁ, মেয়ার রথচাইল্ডের কথা আমি বারবার বলে থাকি। আমার দ্বিতীয় খণ্ড অমৃতদর্শা পত্রে তার উপরে আলোচনাও রয়েছে, আমি প্রেজেন্টেশনেও বলেছি গত রামগোপাল মঞ্চে যে সেমিনারটি হয়েছিল। তখন কি হলো, ব্যাংকিং ব্যবস্থার সৃষ্টি হলো, ফাইন্যান্স যাকে বলা হয়, রথচাইল্ডকে বলা হচ্ছে দ্য ফাদার অফ ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। ব্যাংক প্রতিষ্ঠা হলো, এবং ধীরে ধীরে সমস্ত পৃথিবীর ওপরে, পৃথিবীর সরকারের ওপরে এই মহাজনী শক্তির, রথচাইল্ড গোষ্ঠী, পরবর্তীকালে আরও অনেক নাম, রকেফেলার, এরা এখন তো বিল গেটস রয়েছেন, তা এরা এদের পাকড় যাকে বলে, কন্ট্রোল প্রতিষ্ঠিত হলো। তখন কি হলো, মডার্নিটির নাম করে, আগে যেমন ধর্মের নাম করে শাসন এবং শোষণ চলত, এখন নাম হলো কি আধুনিকতা। আধুনিকতা মানে কি লাইফস্টাইল, আধুনিকতা মানে কি বিজ্ঞান, কোট আনকোট বিজ্ঞান। যে বিজ্ঞান আপনারা দেখতে পাচ্ছেন, যেমন বিকৃত ধর্ম আপনারা আগে দেখেছেন, তেমন বিকৃত বিজ্ঞান এখন আপনারা দেখছেন। তো তাকে কাজে লাগিয়ে এই শোষণ এবং শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া। আগে হ্যাঁ, বর্তমানে যে ভারত স্বাধীন হওয়ার পরে যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা কিন্তু খেয়াল রাখবেন, তখন সোভিয়েত ইউনিয়নের ভারতের পাশে ছিল। অর্থাৎ ভারত কিন্তু সোভিয়েত লবির অন্তর্ভুক্ত দেশ ছিল, যদিও কাগজে কলমে গোষ্ঠী নিরপেক্ষ ছিল, কিন্তু ইন্দিরা গান্ধী আপনারা জানেন যে সোভিয়েত ইউনিয়নের দিকেই ছিলেন, আর পাকিস্তান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। তো তার ফলে কি হলো, তখন কিন্তু ভারতে একটা মিক্সড ইকোনমি ছিল, অর্থাৎ
সরকারও চাকরি বাকরি দেবে। সরকার শুধু সরকার সরকার নিজের দায়িত্ব অবহেলা করতে পারে না। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি বাকরি অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটের যে সংজ্ঞা ছিল তাতে করে সরকারও সরকারি চাকরি দেবে বিভিন্ন ক্ষেত্রে, রেল হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, এটা কিন্তু গৃহীত হয়েছিল শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য হিসেবে। কারণ সোভিয়েত ইউনিয়ন চাইছিল সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা। তো সেক্ষেত্রে জওহরলাল নেহরু কিন্তু নিজেও পরিষ্কারভাবে বিশ্বাস করতেন সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি অর সামথিং লাইক দ্যাট। সেটা তিনি বারবার করে বলেছেন। সংবিধানেও কিন্তু সোশ্যালিজম কথাটার উল্লেখ আছে, আপনারা দেখে নেবেন, যেটাকে আমরা বলি প্রোলগে বা উল্লেখ রয়েছে। এরকম একটা লক্ষ্যের কথা বলা হয়েছে। তার ফলে কি হলো, মিক্সড ইকোনমি চলছিল, অর্থাৎ তবে মূলত সরকারের ভূমিকায় কিন্তু প্রবল ছিল সর্বক্ষেত্রে। জীবিকার ক্ষেত্রে সরকারি রেল ছিল সবচেয়ে বড় এমপ্লয়ার, সবচেয়ে বেশি চাকরি দিত, যেটা আস্তে আস্তে ওয়েন আউট করে যাচ্ছে, হারিয়ে যাবে, এই ডিস্টিংশনটাই হারিয়ে যাবে আস্তে আস্তে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা কিন্তু সেই দিকে ধাবিত ছিল। জীবিকা এসেছিল অবশ্যই, কিন্তু জীবিকা সরকারও দিত আর কি মানুষকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এনলাইটেনমেন্ট, আত্মবিক্ষা এগুলো ছিল না। কারণ ব্রিটিশদের কাছ থেকে ইনহেরিট করা শিক্ষা ব্যবস্থা, এবং ব্রিটিশরা যেমন করে তাদের কর্মচারী তৈরি করতে চেয়েছিল, আমাদের সরকারও তেমন করেই তাদের প্রয়োজনীয় কর্মচারী সৃষ্টি করতে চেয়েছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আর আমরাও শিক্ষাকে একইভাবে দেখেছি কিভাবে জীবিকা উপার্জন করা যায় শিক্ষাকে কাজে লাগিয়ে। ডিগ্রি নির্ভর শিক্ষা ব্যবস্থাই আমাদের একমাত্র লক্ষ্য হয়ে গেছে। বিকল্প শিক্ষার কথা আমরা ভাবিনি, প্রকৃতিগত শিক্ষার কথা আমরা ভাবিনি। তো এই ক্ষেত্রটা প্রস্তুত হয়েছিল বলেই কিন্তু বর্তমানে যে জাতীয় শিক্ষানীতি এবং বর্তমানে যে কর্পোরেট কালচারের প্রবেশ ঘটছে, আরও লোভ, আরও চাই, অর্থাৎ মানুষের মধ্যে ধনী হওয়ার ইচ্ছেটা। একটা সময় ছিল মানুষের মধ্যে শিক্ষা অর্জনের লক্ষ্য কী ছিল? বিদ্যান হও, মানুষ হও। বিবেকানন্দ বারবার বলেছেন, মা আমায় মানুষ করো, অর্থাৎ বিদ্যান হও, মানুষ হও। কিন্তু পরবর্তীকালে কি দাঁড়ালো? এই মডার্নিটির বা তথাকথিত ভোগবাদী সমাজ এবং জীবিকা নির্ভর শিক্ষা ব্যবস্থার ছড়িয়ে পড়ার ফলে কি হলো? ধনী হও, ধনী হও, অর্থবান হও, যে কোনোভাবেই হও না কেন। এইটাই হয়ে গেল আধুনিকতার ভোগবাদী সমাজের একটি বৈশিষ্ট্য। আর যেটাই যখনই আপনি এটা স্বীকার করে নিলেন ধনী হতে হবে, তখনই কিন্তু আপনার এনলাইটেনমেন্ট, আত্মবিক্ষা একদম আপনাকে ছেড়ে চলে গেল। আপনি আর নিজেকে প্রশ্ন করতে চাইলেন না, আপনি শুধু ভাবলেন কিভাবে ধন উপার্জন করা যায়, কিভাবে বিলাসবহুল জীবন যাপন করা যায়। আগে হ্যাঁ, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এবার যখন রসচাইল্ড গোষ্ঠী বা এই ধরনের যে আমরা বলি মহাজনী শক্তির আরও বেশি শক্তিশালী হলো, যখন আমরা দেখতে পেলাম সোভিয়েত ইউনিয়নের পতন হলো 1991 সালে। তারপরে কি হলো? WTO 1995 সালে গ্যাটকে পরিবর্তিত করে, নাম পরিবর্তিত করে WTOর আবির্ভাব হলো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, 1995 সালে। সেখানে বলা হলো, আপনারা দেখে নেবেন, যে সরকার আর জীবিকা দেবে না, দায়িত্ব নেই। সরকার কেবলমাত্র কেয়ারটেকারের রোল পালন করবে। বাকি সমস্ত কিছুই প্রাইভেটাইজ হয়ে যাবে, কর্পোরেটের হাতে চলে যাবে। আর তাই জাতীয় শিক্ষানীতিতে এখন যে আমরা দেখতে পাচ্ছি সেটা কর্পোরেটমুখী শিক্ষানীতি। অর্থাৎ সেখানে আপনারা দেখবেন ইতিহাস থেকে শুরু করে আগামীতে মিলিয়ে নেবেন, ইতিহাস থেকে দর্শন ইত্যাদি বিষয় যেগুলো মানবিকতার কথা বলে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা বলে, এই সোশ্যাল সায়েন্সগুলোকে কিন্তু তুলে দেওয়া হবে। এই পদগুলোই আর থাকবে না, যেটা আমেরিকার মতো দেশে ইতিমধ্যেই ঘটে গেছে অনেক বিশ্ববিদ্যালয়ে, আমি জানিয়েছি। অর্থাৎ শিক্ষার যে একটা মূল জায়গা, মানুষ হওয়া, এনলাইটেনমেন্ট, মরাল আসপেক্ট যেটাকে আমরা বলি, নৈতিক দিক, শিক্ষার একটা নৈতিক দিক থাকে, অন্ততপক্ষে ইউনিভার্সাল মরালিটির একটা কনসেপ্ট তো এখন আমাদের মধ্যে গড়ে উঠেইছে। তো সেটাকে আরও বেশি করে প্রপাগেট করা, ছড়িয়ে দেওয়া, সেই বিষয়টি অল্প হলেও ক্ষীণভাবে হলেও এইসব সোশ্যাল সায়েন্সের মধ্যে দিয়ে টিকে ছিল। যদিও সবাই নোট মুখস্থ করেই পরীক্ষায় পাশ করত, তবুও বিষয়গুলো তো ছিল, এনলাইটমেন্টের বিষয়গুলো তো ছিল, দর্শন তো ছিল, ফিলসফি তো ছিল, হেগেল তো ছিল, কান্ট তো ছিল।
তাই তো? কিন্তু সেগুলো আর থাকবে না। কারণ এখন যে শিক্ষা ব্যবস্থা আসছে আমাদের সামনে, শুরু হয়ে গেছে, তাতে করে কেবলমাত্র কর্পোরেট যেরকম মানুষ চায়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মেশিন লার্নিং, হ্যাঁ, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যে জীবিকা এবং তাকে কেন্দ্র করে যে পার্শ্ব জীবিকাগুলোর উদ্ভব হবে, সেগুলোই কিন্তু এই শিক্ষা ব্যবস্থা তৈরি করবে। যেমন দেখুন, আপনারা জানেন 6 থেকে কোডিং তো ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন মানুষ হওয়ার শিক্ষা হওয়ার কথা ছিল, তখন কোডিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই অনেক এডুকেশন অ্যাপও বেরিয়ে গেছে কোডিংয়ের ওপর। তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা পুরোপুরি শিফট করছি। এতদিন পর্যন্ত আমাদের সিলেবাসে নামমাত্র হলেও এনলাইটেনমেন্ট, কগনিশন এই বিষয়গুলো ছিল সোশ্যাল সায়েন্সের নাম করে। কিন্তু সেটা পুরোপুরি যখন এই যান্ত্রিকতা মানে মেশিন লার্নিং বা কম্পিউটারের মধ্যে, রোবোটিক্সের মধ্যে যদি আমরা পুরোটাই ঢুকে যাই, এগুলোকে যদি পুরোটাই বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি হব? আত্মাহীন দেহ, হ্যাঁ, সুবাসহীন ফুল। তো আমাদেরকে সেই রকম সেই গন্তব্যেই নিয়ে যাচ্ছে এই জাতীয় শিক্ষানীতি বা গোটা বিশ্বজুড়ে যে কার্যক্রম চলছে এই মুহূর্তে। তো আমাদের সেদিকেই নিয়ে যাচ্ছে এবং আমরা রোবটের মতো হয়ে যাব। কারণ আমাদের শৈশব থেকে এই মানবিকতা, নৈতিক মূল্যবোধ, এনলাইটেনমেন্টের কোনো পাঠই দেওয়া হবে না। তাই আমাদেরকে কন্ট্রোল করতে সুবিধে হবে, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে সুবিধে হবে। কারণ আমরা কর্তৃত্বকে, অথরিটিকে আর প্রশ্ন করতে পারবো না। কারণ ইতিহাস থেকে শুরু করে দর্শন যা মানুষকে প্রশ্ন করতে শেখায়, জানতে শেখায়, অনুসন্ধিৎসু করে তোলে, রাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তুলতে সাহায্য করে, সে বিষয়গুলি থাকবে না আমাদের শিক্ষানীতিতে বা নির্ঘণ্টে। ফিরে আসছি তৃতীয় লাইভে, তৃতীয় পর্বে। বিষয় অবশ্যই একই থাকছে, শিক্ষা ব্যবস্থা কী এবং কেন। এই পর্বটি দিয়ে আমি শেষ করব। ধন্যবাদ।